সরকার আমার দেশের সম্পদগুলোকে বিক্রি করছে। এই সরকার আমার দেশের এয়ারপোর্ট, রেল সবকিছু বিক্রি করে দিয়েছে। আজকের এই ওয়াকফ কালা কানুন, মনে রাখবেন, এখানে আরো একটা কথা বলে দিই, এটা শুধু মুসলমানদের একার লড়াইয়ের বিষয় নয়। যেমন ইসলামিক সম্পদের উপরে আঘাত দিয়েছে, কিন্তু কেন্দ্র সরকার এই আইনটা করতে গিয়ে সর্বপ্রথম যার উপরে আঘাত দিয়েছে, ওই আঘাতটা হলো আমার দেশের সংবিধানের উপরে আঘাত দিয়েছে। আজকে এই ওয়াকফ নিয়ে শুধু আমরা মুসলমান কথা বলবো তা নয়, এই ওয়াকফের বিরুদ্ধে কেন্দ্র সরকার যে কালা কানুন তৈরি করেছে সেটা তো সংবিধান বিরোধী আইন। তাহলে সংবিধান তো পুরো ভারতবাসী, তাই হিন্দু, দলিত, আদিবাসী, শিখ, পাঞ্জাবি সবার কাছে আপনাকে মেসেজ পৌঁছাতে হবে, আপনাকে দায়িত্ব নিতে হবে, বাড়ি বাড়ি প্রতিবেশী সবাইকে বুঝাতে হবে যে কেন্দ্র সরকার আমার সংবিধানের অনুচ্ছেদের বিরুদ্ধে গিয়ে, সংবিধানের ধারার বিরুদ্ধে গিয়ে আমাদের ওয়াকফ কালা কানুন তৈরি করেছে। অর্থাৎ আপনি যদি মসজিদের পাশে না দাঁড়ান, না দাঁড়াকে যান, মাদ্রাসার পাশে না দাঁড়ান, না দাঁড়াকে যান, কবরের পাশে না দাঁড়াতে যান, না দাঁড়াকে যান, কিন্তু আপনি একজন দেশবাসী হিসাবে কেন সংবিধানকে মিটাতে চাইছে, তার বিরুদ্ধে গিয়ে আপনি কেন্দ্র সরকারের বিরুদ্ধে কেন কথা বলছেন না? এটা আমাদের সেকুলার দরদিগুলোকে বলা দরকার আছে না নাই? আমাদের তো বন্ধু চিনা দরকার, আমাদের তো আপন চিনা দরকার, আমাদের তো দুশ্মন চিনা দরকার। বামপন্থ যদি ওয়াকফের বিরুদ্ধে না বলতে চায়, না বলকে যা, কিন্তু বামপন্থ তার উচিত ওয়াকফ আইন একেবারে সংবিধান বিরোধী যে আইন রয়েছে তার বিরুদ্ধে বলা দরকার আছে না নাই? কংগ্রেস যদি ওয়াকফ নিয়ে বলতে না চাই, না যাকে যা, কিন্তু সংবিধান বিরোধী আইন রয়েছে, এই সংবিধান বিরোধী করলো কেন? এর জন্য কেন্দ্র সরকারের বিরুদ্ধে কেস করা দরকার আছে না নাই? আজকে টিএমসি গভর্নমেন্ট সে যদি আমার মসজিদ নিয়ে বলতে তার অ্যালার্জি হয়, কবরস্থান দিয়ে বলতে তার যদি ঘৃণা লাগে, মাদ্রাসা নিয়ে বলতে তার যদি বুকে ব্যথা হয়, না বলতে চাই, না বলকে যাক, কিন্তু টিএমসি গভর্নমেন্টকে সুপ্রিম কোর্টে কেস করা দরকার ছিল। কেন্দ্রের অপরাধ সরকার আমার সংবিধানের বিরুদ্ধে গেছে, এই কেস করা দরকার আছে না নাই? কিন্তু মনে রাখবেন, রসুলের মাথাগুলো আলাদা হতে পারে, সবার পিছনটা এক জায়গায় আছে। তাই সংবিধান বিরোধী হচ্ছে, হচ্ছে যা, কিন্তু শেষ করছে তো মুসলমানদের। অতএব মোচকে একটু হেসে চুপ থাকো, মোচকে একটু হেসে চুপ থাকো। এইরকম একটা জায়গায় যদি আপনারা এই ওয়াকফ কালা কানুনকে বাতিল করতে না পারেন, আপনাদের জন্য একটা আইন অপেক্ষায় আছে, একটু আগে থেকে শুনিয়ে দিচ্ছি। 2000 আজ থেকে 10 বছর আগে যা বলেছিলাম, আল্লাহ দয়াতে যা বলিয়েছেন আল্লাহ আজকে ঘটছে। আজকে বলে যাচ্ছি, যদি এই আইনকে আমরা বাতিল করতে না পারি, এই কালা কানুনকে যদি আমরা কৃষক বন্ধুদের মতো বাতিল করতে না পারি, তাহলে আজকে আমাদের জন্য একটা আইন অপেক্ষা করছে। ওই আইনটার নাম হলো ইউসিসি, ইউনিফর্ম সিভিল কোড। অলরেডি আমার ভারতবর্ষের উত্তরাখণ্ডে চালু হয়ে গেছে। ওই উত্তরাখণ্ডের মুসলমানরা তারা তাদের ইসলামী কালচার, ইসলামী রীতিনীতি, ইসলামী আদর্শ অনুযায়ী তারা জীবন ব্যবস্থা পরিচালনা করতে পারছে না। ওটা পুরো ভারতবর্ষে লাগু হবে। আজকে মসজিদের বিরুদ্ধে গেছে, কাল আপনি ভাববেন মসজিদ যদি না থাকে ঘরে নামাজ পড়ে নেবো, আইন হবে ঘরেও নামাজ পড়তে পারবেন না। আজকে আপনি ভাবছেন মাদ্রাসা যদি চলে যায়, চলে যাক, আমরা ছোট ছোট করে নিজের জায়গায় কোরআন হাদিস শিখে নেবো। আগামী দিন বলবে ভারতবর্ষে কোরআন চলবে না, আগামী দিন বলবে ভারতবর্ষে ইসলাম চলবে না, আগামী দিন বলবে আপনার দিন অনুযায়ী আপনাকে চলতে পারবেন না। ওই আইন ওরা তৈরি করবে, কেন ওরা সংখ্যা গরিষ্ঠ আছে, সংখ্যা গরিষ্ঠ দিয়ে করে নেবে। ওয়াকফ কালা কানুন করে শুধু টেস্ট করে দেখছে মুসলমান ঘুমোচ্ছে না আমাদের খরিদ্দার হয়ে গেছে। আমার কথা মাইকে বুঝতে পারছেন? আমাদেরকে তো কিনে নিয়েছে। এগুলো করে করে মাঝে মাঝে টেস্ট করে দেখছে কতজন পক্ষে আছে আর কতজন গোলামি কি বলে বিরুদ্ধে গেছে, আর কতজন আমাদের গোলামি স্বীকার করেছে। এগুলো তো টেস্ট করে দেখছে। তো ভাই আমার দুঃখের সাথে একটা কথা বলি, প্যালেস্টাইনের বুকে একজন ইমাম সাহেব একটা খুতবা দিয়েছিলেন।
এই 1.5 থেকে 2 মিনিটের খুতবা, জুম্মার দিনে কি 1.5-2 মিনিটের খুতবা হয়? কিন্তু ইমাম সাহেব খুতবা দিয়েছিলেন কি খুতবা? যে জাতি 40,000 নিজেদের বাচ্চার মৃত্যু দেখে, যে জাতি 80-90 হাজার মুসলমানের ক্ষতিগ্রস্ত ইনজোর দেখে, যে জাতি 20 লক্ষ মুসলমানের ঘর ছাড়া দেখে আজও পরিবর্তন হলো না, ওই জাতিকে আমি ইমাম খুতবা দিয়ে পরিবর্তন করতে পারবো না বলে নামাজ শুরু করেছিল। আজকে আমিও বলছি, এ জাতিকে, এ সমাজকে আমার মতো আব্বাস সিদ্দিকী বুঝাতে আর পারবে কি জানি না। কেননা এ জাতি দৈনন্দিন জীবনে রোজ দেখছে আমাদের উপরে হত্যা হচ্ছে, খুন হচ্ছে, জুলুম হচ্ছে, আমাদের ওয়াকফ চলে যাচ্ছে, আমাদের কবরস্থান সবকিছু চলে যাচ্ছে। যদি এ জাতি এখনো পরিবর্তন না হয়, এ জাতিকে বুঝানো মনে হয়, বক্তব্য দিয়ে পরিবর্তন করা মনে হয় আর সম্ভব হচ্ছে না। তবে হ্যাঁ, পরিবর্তন হবে তো বটেই। কবে হবে? যেদিন এ জাতির সংখ্যাটা কমে যাবে। কেন ইতিহাস বলছে যতদিন আমাদের মধ্যে সংখ্যা গরিষ্ঠতা ছিল, আমরা সংখ্যা অনেক ছিলাম, আমাদের মধ্যে হাজারো দলে বিভক্ত হয়ে গেছি আমরা। তাই হাজারো দলে বিভক্ত হয়ে যে এক একজন এক এক দিকে আমাদেরকে টেনে নিয়ে যাচ্ছে। তাই আমরা ইচ্ছা থাকলেও উপায় আমাদের নাই। তাই আমি কথা সংক্ষেপ করছি, কেন আবার পানি আসছে। হয়তো আব্বাস সিদ্দিকী ভিজে শরীর খারাপ হয়, হোক গে যাক। আপনাদের ভিজলে হয়তো শরীর খারাপ হতে পারে, কেন আপনাদের জীবন আমার জীবনের থেকে হয়তো অনেক মূল্যবান। তাই আপনারা ভিজতে চাইবেন না। তাই আমি সংক্ষেপ করে এতটুকু বলি, এই ওয়াকফ কালা কানুনকে যদি সত্যি আমরা পরিবর্তন করতে চাই, তাহলে নম্বর 1 হলো, যে কথা প্রথমে আসলো, কৃষক বন্ধুদের মতো আন্দোলন করতে হবে। কৃষকদের সংখ্যা মাত্র 2%। কত পার্সেন্ট? 2%। সেই কৃষক পাঞ্জাবের 2% শিখ পাঞ্জাবি ভাইরা, তারা আন্দোলন যে দেখিয়েছে, সেই আন্দোলন অনুযায়ী আমাদেরকে আন্দোলন করতে হবে। তাদের আন্দোলন ছিল ঝড়েতে, তাদের আন্দোলন ছিল রোদেতে, তাদের আন্দোলন ছিল পানিতে, তাদের আন্দোলন ছিল রাতেতে, তাদের আন্দোলন ছিল দিনেতে, তাদের আন্দোলন ছিল 24 ঘন্টা রাস্তার উপরে। তাদের আন্দোলনে কাঁদুনি গ্যাস ছোড়া হয়েছে, তাদের আন্দোলনে বুলেটের গুলি কেন্দ্র সরকার চালিয়েছে, তাদের আন্দোলনে নিজের পাশে অনেক ভাই খুন হয়ে গেছে, রক্তরতাজা লাশ পড়ে গেছে। এত কিছু দেখার পরও তারা মাসকে মাস আন্দোলন চালিয়েছে। তাদের একটাই কথা ছিল, কৃষক কালা কানুন বাতিল করতে হবে। যদি আগামী দিন আমরা এই বর্ষার দিনে এইভাবে যদি আন্দোলন করতে শুরু করি, এই আন্দোলনকে যদি আমরাও বলি, আগামীতে রোদ আসলেও হবে, রাত আসলেও হবে, দিন আসলেও হবে, ঝড় আসলেও হবে, তুফান আসলেও হবে, পুলিশের লাঠি চললেও হবে, গুলি চললেও হবে, বোম চললেও হবে, একদিনই আন্দোলন যদি আমরা বন্ধ করব না, চালিয়ে যাব, চালিয়ে যাব। তাতে আমাদেরকে রাস্তায় খেতে হবে, রাস্তায় ঘুমোতে হবে, রাস্তায় বসে থাকতে হবে। আমি কথা দিয়ে যাচ্ছি, কেন্দ্রের অপদার্থ ভীতু সরকার অবশ্যই আইনকে বাতিল করতে বাধ্য হবে, 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 চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি, হবে। কিন্তু আমরা যদি পানিতে ঘরে চলে যাই, রোদে যদি ছায়াতে যাই, রাত্রে যদি ঘুমিয়ে যায়, খাবার জন্য যদি ব্যস্ত হয়ে যায়, তাহলে মনে রাখবেন আগামী নতুন প্রজন্ম, আমাদের বাচ্চারা জন্ম নেবে হয়তো ঠিকই, কিন্তু মুখে বুবা হবে, চোখ থাকতেও কানা হবে, কান থাকতেও কালা হবে, এবং তারা হবে এই দেশেরই পুঁজিপতিদের শুধুমাত্র চাকর, গোলাম, এছাড়া আর কিছু নয়। আর আমাদের বেটিরা যদি এইভাবে আমরা জীবন যাপন করি, মনে রাখবেন আগামী দিন এই সমাজের ধনী পুঁজিপতিদের শুধুমাত্র ভাষা খারাপ লাগলেও বলতে বাধ্য হচ্ছি, রাতের ভোগের পাত্রী ছাড়া দ্বিতীয় কিচ্ছু হবে না। হ্যাঁ,
বিগত দিন বলেছি, আজকে ঘটছে, আজ বলছে আগামী দিন ঘটবে যদি আমরা জীবনের ধারা পরিবর্তন না করি। আরে আপনার পাশে সংবিধান আছে, আপনার পাশে দেশ আছে, আপনাকে সংবিধান রাইট দিয়েছে, আপনাকে দেশ রাইট দিয়েছে। আপনি প্রত্যেকটা অন্যায়ের বিরুদ্ধে আপনি কথা বলবেন, সে দেশের প্রাইম মিনিস্টার আর রাজ্যের সিএম চোখে চোখ রেখে কথা বলার অধিকার দেশ যখন আপনাকে দিয়েছে, সংবিধান যখন আপনাকে দিয়েছে, এই অধিকার যে কাটতে আসবে সে দেশের দুশমন, সংবিধানের দুশমন। তার বিরুদ্ধে আমাদেরকে প্রয়োজন হলে সংবিধানের ডায়েরির মধ্যে থেকে তার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। আপনারা রাজি আছেন? তবে তো আপনার পর নতুন প্রজন্ম অধিকার পাবে, তবে তো আপনার নতুন প্রজন্ম ইতিহাস পাবে। আজকে যদি হাফেজ তিতুমুল লড়াই না করতেন, আজকে যদি আস্তাকুল্লাহ লড়াই না করতেন, আজকে যদি সৈয়দুল আবু বকর সিদ্দিক ফুরফুরাবি লড়াই না করতেন, আজকে যদি নেতাজি সুভাষ চন্দ্র বসু লড়াই না করতেন, আজকে যদি সিধু কানু বিরসা মুন্ডা ইনারা ভগৎ সিং লড়াই না করতেন, তাহলে আজকে কি আমরা স্বাধীন দেশ পেতাম? কিন্তু স্বাধীন হয়ে গেছে, ৭৭ বছর চলে গেছে। আবার নতুন করে এই দেশবাসীকে দেশেরই একদল অংশ মানুষ পুঁজিপতিদের ঘরে সামনে রেখে, সেদিন যেমন ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে খুশি করার জন্য আমাদের গোলাম হতে হয়েছিল, আজকেও একদল পুঁজিপতিকে সামনে রেখে পুরো দেশটা তাদেরকে বিক্রি করে দিচ্ছে। অতএব এই জায়গায় আরেকটা কথা মনে পড়েছে, একটু বলে দিচ্ছি। এই যে পালগাঁও হামলা হয়েছে, এই হামলা অত্যন্ত দুঃখজনক, অত্যন্ত নিন্দনীয়। এই হামলার পিছনে অনেক রহস্য লুকিয়ে আছে। যেমন একটা রহস্য হচ্ছে বর্ডারে লাগোয়া কোন বাড়ি ঘর, কোন কোম্পানি কাউকে জমি দেওয়া যাবে না, এটা আমার দেশের আইন। কিন্তু আজকে বর্ডারে লাগোয়া সব জায়গাতে আমার দেশের আদানি আম্বানিদের ঘরে জমি দিয়ে দেওয়া হচ্ছে। খুব ভালো করে বোঝেন, আজকে এই পালগাঁও হামলা এর পিছনে অনেক রহস্য দেখা যাচ্ছে। সেই রহস্যের মধ্যে একটা রহস্য হলো এটা, যেখানে দৈনিক ৩-৪ হাজার টুরিস্ট যায়, সেখানে একটা কোন পাহারাদার বিএসএফ বা সেনা বা পুলিশ কেউ ছিল না কেন? এই রহস্যের মধ্যে অনেক কিছু দেখা যাচ্ছে। তার মধ্যে আরো একটা হলো এটা, ৩০০ কিলোমিটার যেখানে হামলা হয়েছে সেখান থেকে বর্ডার, অত দূর থেকে লোক আসলো, অস্ত্র হাতে নিয়ে মারলো, আবার চলে গেল, এর ধরতে পারলো না। কিছু একটা রহস্য পাওয়া যাচ্ছে না, যায়নি। সমাজে কান পাতেন, অনেকে বলছে বিহার ভোট হয়ে গেছে, পুলওয়ামা আস্তে আস্তে আউট হয়ে যাবে। অর্থাৎ ভোটের জন্য একটা ইস্যু অনেকে বলছে। অনেকে এটাও বলছে যে এই হামলার পিছনে আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি। যেমন ভারতবর্ষে পাকিস্তানের হয়ে সব থেকে বেশি কাজ করছে কেন্দ্র সরকারের দলের লোকেরা। কেন? যতগুলো ধরা পড়ছে সব কেন্দ্র সরকারের সঙ্গে তাদের সম্পর্ক পাওয়া যাচ্ছে, যারা পাকিস্তানকে খবর দিচ্ছে। অতএব এই জায়গাতেও অনেকে ডাউট করছে যারা হামলা করেছে তারা মূলত কারা? তারা পাকিস্তানের এজেন্ট। এই দেশে যারা বসে আছে তাদের মধ্যে থেকে কেউ যে হামলা করেনি তো। কারণ ইতিহাস বলছে রাজনীতির জন্য দুশ্চরিত্রের মানুষেরা নিজেদের পরিবার সন্তানকেও খুন করেছে। তাই রাজনীতির জন্য, গদি বাঁচাবার জন্য এমনও অনেকে বলছে নিজেরাই হয়তো এমন কিছু ঘটনা ঘটতে পারে যাতে মানুষের মাইন্ডটা মুসলিম হিন্দু করা যায়। অতএব এই জায়গায় দাঁড়িয়ে থেকে যেমন আমাদের ওয়াকফ কালা কানুনকে বাতিল করার লড়াই, ঠিক তেমনি পলগাঁওতে যারা প্রকৃত আসামি তাদেরকে চিহ্নিত করা